দর্শক আসসালামু আলাইকুম। অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন সবাই এবং সেই ঘোষণাটি চলে এসেছে। এবং এটিকে আমি অফিসিয়াল ঘোষণা বলবো না কিংবা তফসিল বলবো না, এটিকে আমি আনঅফিসিয়ালি বলবো, কিন্তু আবার এটি আবার অফিসিয়াল। কারণ অন্তর্বর্তী সরকার প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের যিনি প্রেস সচিব আছেন শফিকুল আলম, উনি তথ্যটি দিয়েছেন একটি প্রেস কনফারেন্সে গতকাল যে আপনার আগামী ডিসেম্বরের মধ্যে সকল নির্বাচনী যত প্রস্তুতি আছে সব শেষ করতে হবে এবং রোজার আগেই নির্বাচন হতে পারে, এবং এই তথ্যটি উনি জানিয়েছেন। একই সঙ্গে আমরা আজকের আলোচনা করব এই তথ্যটির উপরেই এবং আগামী নির্বাচনকে সামনে ঘিরে। এখানে আমার কিছু প্রশ্ন রয়েছে এবং আমার কিছু জানবার রয়েছে। আমি জানি না যে আমার এই প্রশ্নগুলোর উত্তর আমি পাবো কিনা, তবে আমি আপনাদের সঙ্গে আলোচনা করছি যদি আমি পেয়ে যাই। প্রথমত দর্শক, আমরা কয়েকটা ভাগে একটু ভাগ করে নেই। কয়েকটা ভাগ বললেও ভুল হবে, আমি তিনটি ভাগে ভাগ করে নিয়েছি। এক নাম্বার, আমরা জানি বাংলাদেশের কি পরিস্থিতি এবং আমরা জানি যে রাজনৈতিক পরিস্থিতি গত 12-13 মাসে কি হয়েছে, কতটা টার্মোয়েল এবং কতটা ফ্লাকচুয়েটিং আমরা দেখেছি, আপস এন্ড ডাউন করছে। আমরা অনেকেই হয়তোবা ধৈর্য হারা হয়ে গেছি, আবার অনেকেই মনে মনে প্রার্থনা করেছি যে ভাই দ্রুত নির্বাচনটা শেষ হয়ে যাক। তারপরে হচ্ছে বিএনপির দীর্ঘদিনের দাবি, 16 বছর তো শেখ হাসিনার আমলে ছিলই, এখন আবার দীর্ঘ একটা দাবি বিএনপির যে নির্বাচন দ্রুত হতে হবে এবং এই নির্বাচনকে ঘিরেই হচ্ছে তারা তাদের দল গুছাচ্ছে এবং তাদের সকল পরিকল্পনা। এবং 3 নাম্বার হচ্ছে ইসলামী জোটগুলো, জামায়াত ইসলামী সহ ইসলামী জোটগুলো, তাদের কিছু ভিন্ন চাওয়া, ভিন্ন দাবি রয়েছে এবং তাদের টার্গেটটা হচ্ছে একটা বিরোধী দলে যাওয়া। তারপর আমরা আবার জানি যে এনসিপি একটা নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম এবং জুলাই আগস্টের যারা নেতারা রয়েছেন এবং তাদের কর্মীরা রয়েছেন, তাদের সকলে মিলেই আসলে এই রাজনৈতিক প্ল্যাটফর্মটি নতুন এনেছেন। এখন এই সবকিছু মিলিয়ে আমরা যদি বিবেচনা করি আগামী নির্বাচন কেমন হতে যাচ্ছে বা সরকার কতটুকু সাফল্যের সঙ্গে নির্বাচন হ্যান্ডেল করতে পারবে। দর্শক, এই যে বাংলাদেশের যে পরিস্থিতি, এই গত 15 মাসে যে আইন শৃঙ্খলা বাহিনীকে কন্ট্রোল করতে না পারা, মব সৃষ্টি হয়েছে, তারপর হচ্ছে আপনার বিভিন্ন জায়গায় চুরি ডাকাতি হয়েছে, বিভিন্ন জায়গায় এই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে একটা শর্ট আমরা দেখেছি, তাদের অ্যাক্টিভিটিসের যে একটা শর্ট কামিংস গুলো রয়েছে, এই বিষয়গুলো কি আগামী নির্বাচনের আগে সরকার ঠিক করতে পারবে? এবং আরো একটা প্রশ্ন আমার মাথার মধ্যে রয়েছে, যদি আগামী নির্বাচন বলছে একটা ফ্রি ফেয়ার ইলেকশনের কথা, কিন্তু এই যে যদি আপনার কোনো নির্বাচনী বুথগুলোতে যদি কোনো মবের সৃষ্টি হয়, সেগুলো কি কন্ট্রোল করতে পারবে এই সরকার? আমার কিন্তু এই ল এনফোর্সমেন্ট এজেন্সিস বা এই প্রশাসনিক যে সশস্ত্র বাহিনী রয়েছে এবং প্রশাসনিক বাহিনীগুলো রয়েছে, তাদের দিয়ে কি আসলে এখন বর্তমানে যারা রয়েছে তাদের দিয়ে কি আসলে পুরো নির্বাচনটা কভার করা সম্ভব? এবং আরো একটা ব্যাপার আমার মাথায় বারবার ঘুরপাক খাচ্ছে যে পুলিশের যেটা রদ বদল হচ্ছে, ভাই রদ বদল দিয়ে কি আপনার মনে হয় যে এই জায়গাগুলা আপনি ঠিক করতে পারবেন? ধরেন আপনি রংপুরের একজনকে এনে আপনি চট্টগ্রামে বসাইলেন, তো ওই রংপুরের যে আপনার দুর্নীতিগ্রস্ত একটা পুলিশ অফিসার, আমি ধরে নিচ্ছি, একটা উদাহরণ দিচ্ছি, উনি হয়তোবা দুর্নীতিগ্রস্ত, উনি হয়তোবা আগের ফ্যাসিস্ট রেজিমের কেউ ছিল বা তার সম্পর্কে কোনো অভিযোগ রয়েছে, তো সেই অভিযোগের প্রেক্ষিতে আপনি তাকে রদবদল করে দিচ্ছেন বা আপনি তাকে রংপুর থেকে চট্টগ্রামে পাঠাচ্ছেন কিংবা চট্টগ্রাম থেকে আপনি রাজশাহীতে পাঠাচ্ছেন, রাজশাহী থেকে আপনি ফরিদপুর পাঠাচ্ছেন, ফরিদপুর থেকে আপনি নরসিংদী পাঠাচ্ছেন। মানে এই যে পাঠানো, তো ওই মানুষের যে চরিত্র বা পুলিশের যে চরিত্র সেটা তো একই থাকছে, সেটা তো আর পরিবর্তন হচ্ছে না তার রদবদলের সাথে। তো এই রদবদল করে আপনি ওই প্রশাসনিক ব্যবস্থা কিংবা ইলেকশনের সময় আপনি যে পুলিশ প্রশাসন রাখবেন তাদের আপনি কতটা কন্ট্রোল করতে পারবেন, সেটা নিয়ে একটা কিন্তু বড় প্রশ্ন আমার রয়েছে এবং এই জায়গাটা আমি মোটেও ক্লিয়ার হতে পারছি না।
একই সঙ্গে আমি যেটি বলবো যে বিএনপির যেটা দীর্ঘদিনের চাওয়া যে দ্রুত একটা নির্বাচন, এবং বিএনপি এটার জন্যই মুখিয়ে আছে, সেই বিএনপির ক্ষেত্রেও আমি যদি বলি হ্যাঁ, এটা বিএনপির রাজনৈতিক দল হিসাবে একটা বিশাল বড় রাজনৈতিক দল, তারা নির্বাচনের জন্য প্রস্তুত, কিন্তু তাদের দলের যে ক্যান্ডিডেট প্রার্থী যারা হবেন বা বিভিন্ন আসনে যে প্রার্থীগুলো হবেন তারা কতখানি ফিট, আমার ওই ফিটনেস নিয়ে প্রশ্ন। বিএনপি প্রার্থী দিতে পারবে না এটা নিয়ে আমার কোনো প্রশ্ন নাই, বিএনপি ডেফিনেটলি এক আসনে 3-4 জন প্রার্থী ভাই দিতেই পারেন, কিন্তু বিএনপির ওই যে ফিট একটা একটা প্রার্থী যে হচ্ছে একটা মানুষের চোখে এবং জনগণের চোখে যিনি আমি বলবো যে কোনো দুর্নীতিগ্রস্ত না, ভদ্র মানুষ, মানুষ তাকে চায় বা তিনি মানুষের জন্য কাজ করেছেন, এরকম ফিট প্রার্থী কি আমরা বিএনপির মধ্যে পাবো? কিংবা বিএনপি কি এমন প্রার্থী দিতে পারবে, বা বিএনপি সেই প্রার্থী নিয়ে কত দূর এগুলো সেটাও কিন্তু আমাদের সামনে স্পষ্ট না। অপরদিকে জামাতে ইসলাম সহ আরো ইসলামী দলগুলো যারা হচ্ছে বিরোধী দলে যাওয়ার জন্য প্রস্তুত, হ্যাঁ, তো তারাও বিভিন্ন সময় নানান ধরনের কথা, এবং তাদের কথার উপরে কিন্তু আমি বা অনেক সাধারণ জনগণ আছে যারা ভরসা করতে পারছে না। তো এই মানুষগুলো বা এই রাজনৈতিক দলগুলো তারা কি নিজেদেরকে স্টেবল করতে পেরেছে নির্বাচনের আগে, বা তারা কি একটা জায়গায় যে হ্যাঁ আমাদের আগামীর রাজনীতি হবে এইরকম এবং আমাদের রাজনীতির ধারা হবে এরকম, আমি যেটা বুঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে যে তারা একটা জায়গায় স্টেবল হতে পেরেছে কিনা, কারণ তাদের নানান সময় নানামুখী কথা, এবং ইসলামিক দলগুলোর মধ্যে আবার কিন্তু একটা দ্বিমত কিন্তু তাদের মধ্যে একটা দ্বিমত কিন্তু থেকেই যায়। অনেক ইসলামী দল তারা কিন্তু এক একজন এক এক সাইডের, ঠিক আছে। তো এই যে আকীদাগত যে জায়গাগুলো, এগুলোতে কি তারা ঐক্যমত বা একমত হতে পেরেছে কিনা নিজেদের মধ্যে, এটা কিন্তু একটা বড় প্রশ্ন। সো এই তিনটা জায়গা নিয়ে আমার একটা বড় প্রশ্ন, এবং সব থেকে এর থেকে বড় যে চতুর্থ নাম্বার যে প্রশ্ন সেটা হচ্ছে আমরা জানি যে এই অন্তর্বর্তী সরকার অনেকটা দুর্বল একটা সরকার, এবং এই দুর্বল সরকার কতটা শক্ত হাতে কতটা শক্ত হয়ে নিজেদের মেলে ধরতে পারবেন ওই নির্বাচনের সময়, এবং তারা ঠিকঠাক ভাবে একটা সুষ্ঠু নির্বাচন তারা কি পরিচালনা করতে পারবেন কিনা, এটা আমাকে অনেক ভাবাচ্ছে। আমি মনে প্রাণে চাই যে এই অন্তর্বর্তী সরকার অন্তত নির্বাচন হোল্ড করার ক্ষেত্রে পারদর্শী হোক, আরো শক্ত হোক, এবং তারা আরো আমি মনে করি যে আইন শৃঙ্খলা বাহিনী, আমি যেটা সাজেশন দিতে পারি সেটা হচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদেরকে আমার মনে হয় সরায় দেওয়া উচিত, রদবদলের জায়গায় রদবদল না করে তাদেরকে সরায় দেওয়া উচিত, এবং তাদের জায়গায় যারা আপনার রিজার্ভে রয়েছে বা যারা প্রমোশন পায় নাই শেখ হাসিনার আমলে, বা যাদের ক্লিন ইমেজ রয়েছে, সেই ক্লিন ইমেজওয়ালা মানুষদেরকে আমি মনে করি আরো সামনে নিয়ে আসা উচিত, এবং যাদেরকে রদবদল করা হচ্ছে তাদেরকে রিজার্ভে পাঠিয়ে দেওয়া উচিত, তাদেরকে একদম ডিসফাংশন করে দেওয়া উচিত বলেই আমার কাছে মনে হচ্ছে। এটা হচ্ছে আমার প্রশাসনিক ক্ষেত্রে একটা সাজেশন, এবং বিএনপির ক্ষেত্রে আমার যে সাজেশনটি থাকবে সেটি হচ্ছে যে বিএনপির দ্রুত উচিত প্রত্যেকটি আসনে জনগণের সামনে তার প্রার্থীদেরকে আস্তে আস্তে তুলে ধরা, এবং তাদের ইমেজ নিয়ে কাজ করা দ্রুত, এবং ইসলামিক দলগুলোকে ঐক্যমত্য হওয়া এবং নিজেদের জায়গা ঠিকঠাক করা, এবং জনগণের সামনে স্পষ্ট হওয়া যে আসলে আমরা বিরোধী দলে গেলে কি করব। আপনাদের ইসলামী দলগুলোর প্রতি কিন্তু একটা মানুষের আমি বলবো যে সফট কর্নার আছে, ধর্মীয় দিক থেকে সফট কর্নার আছে, কিন্তু বিশ্বাস নাই। আপনাদের উপরে ধর্মীয় সেই সফট কর্নারটা ডেফিনেটলি আছে, এটা সম্মান আমরাও করি, কিন্তু রাজনীতির জায়গায় আমাদের একটা আম জনতার কিন্তু সেই বিশ্বাসটুকু নাই। ডেফিনেটলি আপনাদের যারা সাপোর্টার রয়েছে সেই সাপোর্টারদের একটা বড় বিশ্বাস কিন্তু আপনাদের রয়েছে। এখন আপনাদের দায়িত্ব জনগণের সামনে সেই বিশ্বাসটা তুলে ধরা। আমি মনে করি এই তিন জায়গাতে যদি আমরা যে সাজেশন গুলো দিলাম সেইগুলো যদি ঠিকঠাক করা হয়, তাহলে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ একটা সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারে। আর এনসিপির কথা আমি এই অর্থে বললাম না যে এনসিপি কে আমি বারবার বলছি যে এনসিপি আরো অনেক রাজনৈতিক শিষ্টাচার থেকে নিয়ে রাজনৈতিক বিহেভিয়ারাল প্যাটার্ন অনেক কিছু শিখতে হবে, বাট তাদের জন্য একটা শুভকামনা তোমার রয়েছে। আমরা চাই
তারা সাকসেস হোক, আমরা চাই তারা আরো ভালো করুক, সুস্থ থাকুক, সেফ থাকুক, এটাই আমার ব্যক্তিগতভাবে চাওয়া। বাকি সবার জন্য শুভকামনা। নির্বাচন ঘনিয়ে আসছে এবং নির্বাচন সম্পর্কে আপনাদের কি মতামত সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। ধন্যবাদ।